রিমা বিশ্বাসের লেখা গল্প জবাব। পার্কের বেঞ্চে এসে বসেছে সুনন্দা। আকাশের আলো ফুরিয়েছে, রাস্তা বাতি জ্বলে গেছে নিয়ম মাফিক। দুপুরে ঠাঁটা রোদে পুড়ে পার্কের লোহার বেঞ্চটা এখনো গরম। সুনন্দার গা বমি করছিল। ঠান্ডা হাওয়া গোটা পার্ক জুড়ে ছুটে বেড়াচ্ছে। সারাদিনে ক্লান্ত সুনন্দার কপালের চুলগুলো উঠছিল এলোমেলোভাবে। হাওয়া শরীরে লাগছে, তবু ঘামছে সুনন্দা। কাঁধের ব্যাগটা কোলে রেখে মোবাইলে সময় দেখল। 6:10 বাজে। হিমাদ্রির আসার কথা ছিল, কিন্তু এখনও এলো না হিমাদ্রি। ব্যাগের ভিতর মোবাইলটা রাখতে হাতে প্যাকেটটা ঠেকল, সেই সেন্টের প্যাকেটটা। গাটা রিরি করে উঠল। একবার মনে হলো পার্কের এক কোণে ফেলে আসে প্যাকেটটাকে। শরীরটা আবার অস্থির অস্থির করছে। সামনে রাস্তাটার দিকে তাকাতে দেখে হিমাদ্রি আসছে। সামনের লাইট পোস্টটা পেরিয়ে এগিয়ে এলো হিমাদ্রি। পাশে বসলো সুনন্দার। হিমাদ্রিকে দেখে বুকের ভিতরের ভারী পাথরটা নড়ে চড়ে উঠল। ইচ্ছে করছে এক নিঃশ্বাসে বলে ফেলে আজ দুপুরের কথাগুলো, কিন্তু কোথায় যেন বাধছিল। হিমাদ্রি কয়েকবার বারণ করেছিল, বলেছিল যেন মেঘনার কাকার ফেভার না নেয়। তারপর কথায় কথায় মেঘনার কাকার কথা নিয়ে খোঁটাও দিত, বলতো লোকটা ফালতু। সুনন্দা কিছু বলতে গেলে ওকে ঘুরিয়ে পেঁচিয়ে মেঘনার কাকাকে নিয়ে প্রশ্ন করত। যেবার মেঘনার কাকা ওকে প্রথম একটা পার্স গিফট করলো, সেবার খুব রেগে গিয়েছিল হিমাদ্রি। তোকে কেন গিফট দিল? তুই কি ওনার ভাইজি? তা কেন? উনি আমার পারফরমেন্সে খুশি হয়ে দিয়েছেন। বললেন কোম্পানি তোমায় রিওয়ার্ড দিক না দিক, আমি দিলাম। হাট, আমার একদম ফালতু লাগে লোকটাকে। পরিষ্কার বল না, তোর হিংসা হয়? হিংসা আমার? আর নয়তো কি? কেউ আমার এফিসিয়েন্সি দেখে খুশি হচ্ছে, আর কাজ দেখে অ্যাপ্রিসিয়েট করছে, সেটা তোর হজম হচ্ছে না। ফু, যত সব বকওয়াস। সেই সময় সত্যিই সুনন্দার মনে হয়েছিল হিমাদ্রি অকারণে দিলীপ আঙ্কেলকে উল্টোপাল্টা বলছে। ভিতরে ভিতরে রাগ হয়েছিল হিমাদ্রির উপর। মনে হয়েছিল জাস্ট কলেজ পাস আউট করেই ফিনান্স কোম্পানিতে চাকরি হয়ে গেল সুনন্দার। তার পরপরই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের প্রমোশন। তাই মনে মনে হিংসে হচ্ছে হিমাদ্রির। কিন্তু এখন কি করে বলবে মেঘনার কাকা দিলীপ বোসের কথাগুলো? ওর তো বলতেও ঘেন্না লাগছে, ভাবলেই গা গুলোচ্ছে। কি রে, এমন ভ্যাবলাকান্তর মতন তাকিয়ে আছিস কেন? হিমাদ্রি বলল। সুনন্দা কোনো কথার উত্তর দিল না। হিমাদ্রি মুখের সামনে ঝুঁকল। কিছু একটা হয়েছে মনে হচ্ছে। কেমন কালো কালো লাগছে তোর মুখটা। কিছু হয়নি, বলতে গিয়ে গলা কেঁপে গেল সুনন্দার। হিমাদ্রি ভুরু কুঁচকে তাকিয়েছে। এই বল, কি হয়েছে? অফিসে ঝাড় খেলি নাকি? ওসব হয়, ওগুলো অত মন দিতে নেই। সুনন্দার চোখ জ্বালা করছিল, নিজেকে আর শক্ত রাখতে পারল না, কেঁদে ফেলল। হিমাদ্রি পিঠে হাত রেখেছে। কি হয়েছে? তুই ঠিক বলেছিলি, মেঘনার কাকা একটা নোংরা লোক। ফুঁসে উঠল হিমাদ্রি। কি করেছে? তোর গায়ে হাত ফাত দিয়েছে? শালা, জানতাম মালটা 1 নম্বরের হারামি। চোখের জল মুছছে সুনন্দা। হিমাদ্রি গজরালো। তোর দোষ তো কম না। তোকে কতবার বারণ করেছিলাম আমি, তখন তো আমাকে শত্রু মনে হতো। এখন যা তোর ফেভারিট দিলীপ আঙ্কেলের কাছে। এখন কাঁদছিস কেন? উনি না গুণীর মর্যাদা দেন? হিমাদ্রির কথাগুলো আরও অস্বস্তি বাড়াচ্ছিল সুনন্দার। ভুল কাজ কিছু তো করেনি। বিশ্বাস করেছিল একটা কাকার বয়সী লোককে। সে যে এমন করবে তা কি জানতো সুনন্দা? হিমাদ্রি কি এই মুহূর্তে সুনন্দার মনের অবস্থা বুঝে দুটো ভালো কথা বলতে পারছে না? সুনন্দা উঠে পড়ল। হিমাদ্রি মুখ তুলে তাকিয়েছে। কোথায় যাচ্ছিস? বাড়ি। বস চুপচাপ। ওর পাশে তাকিয়ে বলল হিমাদ্রি। সুনন্দার বসতে ইচ্ছে করছিল না। ও কি অপরাধী নাকি যে এখন হিমাদ্রি যেমন বলবে ওকে মিউ মিউ করে মেনে নিতে হবে? আর হিমাদ্রি কী বা করবে? মনের সুখে এখন বসে বসে দিলীপ বোসকে গাল দেবে আর নিশ্চুপে বোঝাতে চাইবে সুনন্দা কতটা বোকা। সুনন্দা গম্ভীর হলো। আমি বাড়ি যাব, আমার খুব টায়ার্ড লাগছে। চল, পৌঁছে দিচ্ছি। হিমাদ্রি উঠল বেঞ্চ থেকে। দুজনে হাঁটছে পাশাপাশি।
হিমাদ্রি বারবার তাকাচ্ছিল সুনন্দার দিকে। গলা ঝেড়ে বলল, কি করেছে লোকটা? সুনন্দা তাকাতে হিমাদ্রি কাঁধ ঝাঁকিয়ে বলল, তুই ইচ্ছে হলে বল, আমি ওই লোকটার ব্যাপারে মোটেও ইন্টারেস্টেড নই। আমার উপরে ইন্টারেস্টেড তো? কি বলছিস কি তুই? অফিস থেকে বেরিয়ে ছুটতে ছুটতে কেন আসবো তোর সঙ্গে দেখা করতে? কথাটা শোনার পর থেকে একবারও তো আমার মনের হাল জানতে চাইলি না। সমানে বলে যাচ্ছিস তুই কি বলেছিলি আর আমি কি শুনিনি। আমাদের রিলেশনটা কি এরকমই হবে হিমাদ্রি? কে ঠিক কে ভুল, কে উচিত বলে কে অনুচিত বলে, কে মানুষ চেনে কে চেনে না, এই হিসেবেই করব? কেউ কাউকে বোঝার চেষ্টা করব না? আমার মনের ভিতর দিয়ে কি ঝড় বইছে আজ দুপুর থেকে, সেটা একবারও জানার চেষ্টা করলি? হিমাদ্রি মাথা নিচু করে দাঁড়িয়ে। সুনন্দা হাঁটা দিতে ওর হাতটা টেনে ধরল হিমাদ্রি। ওকে সরি, আয় এবার একটু বসি। দুজনে বেঞ্চে এসে বসলো। সন্ধ্যের আকাশের ফিকে রং গাঢ় হয়েছে। রাস্তার উপর দাঁড়িয়ে লম্বা গাড়ির লাইন। রাস্তার ধারের পার্কের বেঞ্চে বসে দেখছিল গাড়ির মেলা। 4 চাকার পাশ দিয়ে 2 চাকা চলে গেল। ধিকি ধিকি এগোচ্ছে যান। মাঝে দাঁড়ালো গাড়ির লাইন, ঠিক যেন পিঁপড়ের শাড়ি। মাঝখান দিয়ে হাত দেখিয়ে দেখিয়ে লোকজন রাস্তা পার হলো। হিমাদ্রি সুনন্দার হাতটা নিজের কোলে রাখল। বল, সব আমি শুনব। নিজেদের মধ্যে আমি সবসময় খোলাখুলি কথা পছন্দ করি, তাতে রিলেশনে কোনো কমপ্লিকেশন আসে না। হিমাদ্রির সঙ্গে টুকরো মন কষাকষিটা হতে দুপুরের বিশ্রী অভিজ্ঞতাটা মন থেকে কিছুটা ফিকে হয়ে গিয়েছিল। তার জন্য কিছুটা হালকা লাগছে সুনন্দার। বলল, আজ আমার কিউবিকলে দিলীপ বসে এসেছিল। মানে দিলীপ আঙ্কেল? ভুরু কুঁচকে সুনন্দা তাকালো। তুই কি আমায় টিস করতেই থাকবি? উফ, রেগে যাচ্ছিস কেন? আঙ্কেল বলতিস, হঠাৎ করে নাম ধরে বলছিস, তাই জিজ্ঞেস করলাম। ফট করে বললে কি বোঝা যায় নাকি? বল এবার। লোকটাকে আর আঙ্কেল বলতে ইচ্ছে করছে না। দুপুরে আমায় বলল লাঞ্চ করব একসঙ্গে। আমি রাজি হয়ে গেলাম। তখন 1:45 বাজে। আমি কম্পিউটারে ডেটা তুলছি। দিলীপ আমার সামনে চেয়ারে বসলো। কি, কেমন কাজ চলছে? ভালো। আপনি কেন এলেন? আমায় ডাকতে পারতেন। তোমায় ডাকতেই তো এলাম। একটা ভালো ইটালিয়ান রেস্টুরেন্ট হয়েছে, চলো যাই, লাঞ্চটা সেরে আসি। ইস, আগে জানলে ভালো হতো। আজ মা টিফিন দিয়ে দিয়েছে, ইডলি। কপালে ভাঁজ ফেলল দিলীপ। রেখে দাও, নইলে দিয়ে দাও কাউকে। আজ আমার সঙ্গে চলো। সুনন্দা ওর কাজ গুটিয়ে অফিস থেকে বেরোতে দিলীপ ওর গাড়ির দরজা খুলে দাঁড়ালো। তখনই কেমন কিন্তু কিন্তু লাগছিল সুনন্দার, কিন্তু বিশ্বাসের স্রোতে কিন্তুটা ভেসে গেল। গাড়িতে বসতে দিলীপ প্রয়োজনের অতিরিক্ত কাজ ঘেঁষে বসলো। তারপর কথা বলার সময় মনে হচ্ছিল যেন কোনো ঘোরের মধ্যে আছে। হঠাৎ করে সুনন্দার হাতটা নিজের হাতে নিয়ে চাপ দিল। এই কোম্পানিতে কিন্তু সহজে ঢোকা যায় না। আমি সুপারিশ না করলে তোমার ইন্টারভিউতে সিলেকশন হতো না। তুমি বোধহয় জানতে না, না যে কোম্পানি রিক্রুট করছে? সুনন্দা আস্তে আস্তে হাতটা ছাড়াতে চাইল। দিলীপ হাত ছেড়ে দিল। দিলীপ কেমন ঘোলাটে চোখে দেখছিল সুনন্দাকে। ঘর ঘরে গলায় বলল, তুমি খুব সুন্দর। সুনন্দা তখনই অস্বস্তি শুরু। কি বলবে বুঝতে পারছিল না। দিলীপ আরও ঘনিষ্ঠ হলো। এবার পিঠে হাত রেখেছে। সারা পিঠ ঘুরছে দিলীপের হাত। আমি মিস্টার সিংঘানিয়াকে তোমার সিনসিয়ারিটির কথা বলেছিলাম, তাই তোমার প্রমোশনটা হলো। সুনন্দা দ্রুত তৈরি করলো। কিছুটা সরে গিয়ে বসলো। দিলীপ ও জিন্সের হিপ পকেট থেকে একটা প্যাকেট বের করলো। এটা তোমার। সুনন্দা ততক্ষণে প্রচণ্ড বিরক্ত। কেন? এটা আবার কি? সুগন্ধি। রাতে চান করে গায়ে লাগিও, দেখবে কেমন সুন্দর গন্ধ ছাড়ে। গায়ে লাগিও, কাপড়ে নয়, বুঝেছ? নাও নাও। প্যাকেটটা দেওয়ার বাহানায় আরও কাছে এগিয়ে আসছিল দিলীপ। সুনন্দা ওকে আটকাতে ওর হাত থেকে প্যাকেটটা নিয়ে ব্যাগে পুরে নিয়েছিল। গাড়ি তখন পার্ক স্ট্রিটে। গাড়ি থেকে নেমে সুনন্দার মনে হচ্ছিল কি করে এখন ওই লোকটাকে অ্যাভয়েড করা যায়। এর সঙ্গে গেলে এর আসপর্দা আরও মজবুত হবে। চলো চলো বলছিল হিমাদ্রি। সুনন্দার কেমন যেন ভয় করছিল। টেনশনে মাথা কাজ করছিল না। বলল, আমি ভুলে গিয়েছিলাম, আমাকে আজ একবার গড়িয়া যেতে হবে।
দিদার শরীর ঠিক নেই, আমাকে এখনই বেরোতে হবে। অফিসে বলেছ? হ্যাঁ। আর পিছন ফিরে না তাকিয়ে সোজা হাঁটা দিয়েছিল সুনন্দা। ওর মিথ্যেটা নিশ্চয়ই ধরতে পেরেছে দিলীপ, কিন্তু তখন সুনন্দা মিথ্যে সত্যির পরোয়া করছিল না, চাইছিল ওখান থেকে বেরিয়ে আসতে। সুনন্দার কাছে সব শুনে লম্বা শ্বাস ফেলল হিমাদ্রি। এখন কি করতে চাস? আমি আর ওই চাকরিটা করব না, কাল ফার্স্ট আওয়ারে রিজাইন দিয়ে আসব। কন্ট্রাকচুয়াল সার্ভিস না? টাইম পিরিয়ডের আগে ওরা তো রেজিগনেশন অ্যাকসেপ্ট করবে। পাওনা টাকা না নিলে হয়তো করবে, আমিও চাই না। কেন? এতদিন ধরে খাটলি, নিজের পরিশ্রমের মূল্য নিবি না? একটা খ্যাঁকশিয়াল মার্কার লোক তোকে চাটতে আসবে আর তুই সরে আসবি? তো কি করব আমি? মাথা নিচু করে হিমাদ্রি বসে রইল কিছুক্ষণ, তারপর বলল, আমার মনে হয় তোর ওই হারামিটাকে একটা জবাব দেওয়া উচিত। ইচ্ছে তো করছিল ওই শয়তানটার গালে ঠাটিয়ে চড় লাগাই, কিন্তু পারিনি। চড় তো তোকে মারতেই হবে সুনন্দা। বলতে বলতে হিমাদ্রি পকেট থেকে মোবাইল বের করলো, কারো একটা নাম্বার খুঁজছে। সুনন্দা ভুরু কুঁচকে তাকিয়ে, কি করছিস? দাঁড়া বলছি। ফোন কানে চাপলো হিমাদ্রি। কখন ফ্রি হবি? ওপাশ থেকে বোধহয় কিছু বলল। হিমাদ্রি বলল, ঠিক আছে, তবে চলে আয়, আমি আমাদের পুরনো জায়গায় আছি। হাসছে হিমাদ্রি। হ্যাঁ হ্যাঁ, সেই কলেজ টাইমে টাইম পাসের জায়গাটা এখন আমাদের মিটিং পয়েন্ট হয়েছে। ওকে, চলে আয়। সুনন্দা জিজ্ঞাসু চোখে তাকিয়ে। হিমাদ্রি ফোন রেখে তাকিয়েছে সুনন্দার দিকে। আমার স্কুল ফ্রেন্ড বিবেক এখন একটা নিউজ চ্যানেলে রিপোর্টার। ওরে বাবা, আমি কোনো রকম ঝামেলা করতে পারবো না। এসব নিউজে দেখাবে নাকি? লোকে আমার কথা বিশ্বাস করবে কেন? আমি প্রুভ করব কি করে? চুপ কর, রিল্যাক্স হ। সেজন্যই তো বিবেককে ডাকা। একটা লোক তোকে মলেস্ট করার চেষ্টা করলো, তোর মনের উপর এতটা চাপ বাড়িয়ে দিল, আর তুই চুপচাপ বসে থাকবি? তোর বয়ফ্রেন্ড হয়ে আমি তো হাত পা গুটিয়ে বসে থাকবো না। আমার ভয় করছে। কি করবি তুই? ওয়েট কর, বিবেককে আসতে দে, কাছেই ওর অফিস। ওদের কথা বলতে বলতে বাইক নিয়ে হাজির ছিপছিপে চেহারার একটা ছেলে। হেলমেট খুলে এগিয়ে এলো। কি খবর বল? বেটা, তোর হঠাৎ আমাকে মনে পড়লো কেন? হিমাদ্রি ওর হাত বাড়িয়ে দিল। যখন যাকে দরকার পড়বে তখনই তো তাকে ডাকবো। কুকুরে কামড়ালে ডাক্তারের কাছে ছুটব, কুকুর জ্বালাতন করলে কর্পোরেশনে ছুটব। আর কুকুর? আরে থামা তোর কুকুর কাহিনী। হাসছে বিবেক। হিমাদ্রি পাশে বসা সুনন্দার দিকে তাকিয়ে বলল, ও সুনন্দা, আপাতত তোকে ওর একটা প্রবলেম, মানে একটা কুকুরকে শায়েস্তা করতে হবে। আবার কুকুর? সরি, কুকুর বলবো না, কুকুরেরা তো বিশ্বাসী হয়। এখানে কেস অন্যরকম। হেয়ালি না করে খুলে বল। হিমাদ্রি পুরো ব্যাপারটা খুলে বলল বিবেককে। বিবেক সব শুনে ওর মাথার ভিতরে চলমান প্ল্যানটা বলল সুনন্দাকে। সুনন্দা ভয় পাচ্ছিল। বিবেক জোর দিল, কাম অন সুনন্দা, বি আ ব্রেভ গার্ল, আমরা আছি তো। বিবেকের প্ল্যান মাফিক অফিসে যাওয়ার আগে হাতে 1 ঘন্টা সময় নিয়ে বেরোলো সুনন্দা। সকালবেলা তাড়াতাড়ি রেডি হয়ে নিল। মা বারবার জিজ্ঞেস করছিল কেন এত আগে বেরোচ্ছে। ও বলেছে অফিসে যাওয়ার আগে ওকে তনুশ্রীদের বাড়িতে যেতে হবে। তনুশ্রীর জন্ডিস হয়েছে, তাই দেখতে যাওয়া দরকার। বাড়ি থেকে বেরিয়ে সুনন্দা সোজা বিবেকের বাড়িতে এলো। হিমাদ্রি আগে থেকেই ছিল বিবেকের বাড়িতে। ও যেতেই বিবেক ওকে ওদের দোতলা ছাদের ঘরে নিয়ে গেল। যা যা বলতে বলেছে খেয়াল আছে তো? মাথা নাড়ল সুনন্দা। খুব নার্ভাস লাগছে। চিল সুনন্দা, লোকটার এত সাহস থাকতে পারে আর তুমি ভয় পাচ্ছ? বিবেকের কথা মতো সুনন্দার সঙ্গে করে একটা শার্ট এনেছিল। শার্টের বোতামের জায়গায় বিবেক একটা ছোট্ট ক্যামেরা লাগিয়ে দিল। তুমি ড্রেসটা চেঞ্জ করে এই শার্টটা পরে নাও। ক্যামেরা অন করে ঢুকবে ওর রুমে। যা যা বলতে বলেছে বলবে। ওর সব কথা ক্যামেরায় রেকর্ড হবে। তারপর যেটা করতে হবে আমি বলবো। সুনন্দা জোরে একটা শ্বাস নিল। স্নায়ুর উত্তেজনা স্রোত ঠেলা মারছে হৃদযন্ত্রের দেওয়ালে। বুকটা ঢিঢি করে কেঁপে উঠল। হিমাদ্রি দেখছিল। সুনন্দাকে হঠাৎ বলল, এত ভয়ের কি আছে? যদি বুঝে যায় আমার সঙ্গে ক্যামেরা আছে? কি করে বুঝবে? তুই নিজে শার্টটা পরে আয়নার সামনে দাঁড়িয়ে দেখ না, বোঝা যাচ্ছে সারি সারি বোতামের মাঝে কোনটা ক্যামেরা।
বরং তুই নার্ভাস হলে লোকটা বুঝে যাবে। তোর কাজ হলো স্মার্টলি ওর ঘরে ঢোকা আর ওর পেটের আবর্জনা বের করা। বিবেকও জোর দিল, আমরা আছি তো, এগুলোকে বলে স্টিং অপারেশন। আমি এর আগে করেছি বহু। অত ঘাবড়াচ্ছ কেন? মনে করো তুমি এমটিভি ব্রোকার শো হোস্ট করছো। চিল। দুর্গা ঠাকুরকে যেমন দেবতারা অস্ত্রশস্ত্রে সাজিয়ে রণে পাঠিয়েছিলেন, তেমনভাবেই বিবেক আর হিমাদ্রির কথায় পুষ্ট হলো সুনন্দার শীর্ণ আত্মবিশ্বাস। বুকে খুদে ক্যামেরার অস্ত্র নিয়ে বিবেকদের বাড়ি থেকে বেরোলো সুনন্দা। অফিসে নিজের কিউবিকলে বসে কিছুতেই কাজে মন বসছিল না। কাল হুট করে বিকেলে অফ দেওয়ার জন্য ম্যানেজার বিক্রম সামন্ত অনেক কথা শোনালো। যদিও ও ফোনে বলেছিল বিশেষ কারণে আসতে পারবে না। কোম্পানির লোন দিয়েছে যে বিজনেসগুলোকে, তাদের ডেটা চেক করছিল সুনন্দা, কিন্তু কনসেন্ট্রেট করতে পারছে না। ঘড়িতে চোখ পড়ল 12টা বাজতে চলল, এখনও দিলীপ অফিসে ঢুকলো না। মাঝে মাঝে মনে হচ্ছে দিলীপ না এলেই ভালো, সুনন্দা এসব ঝামেলায় যাবে না। ভাবতে না ভাবতেই চোখ পড়ল অফিস করিডরে। দিলীপ ঢুকলো, হনহন করে হেঁটে এগিয়ে যাচ্ছিল। একবার থামলো সুনন্দার কিউবিকলের সামনে এসে, হেসে চলে গেল। সুনন্দার পেটের ভিতর গুড়গুড় করছিল। চোখ রাখলো মনিটরে। একটু আগে মিস্টার দত্ত বলে গেল কোম্পানির নতুন স্কিম শুরু করছে, কাল মিটিংয়ে বসবে। উনি প্রেজেন্টেশন রেডি করে ফেলেছেন। দত্তর কথাগুলো শুনতে শুনতে পেট কামড়াচ্ছিল সুনন্দার। ব্যাগ থেকে জল বের করে খেলো। বাথরুম পাচ্ছে, কেমন শীত শীত করছিল। বাথরুম সেরে আয়নার সামনে দাঁড়ালো, শ্বাস নিল লম্বা। না, এবার শক্ত হওয়ার পালা। একটা ফালতু লোক সুনন্দার সুযোগ নেওয়ার চেষ্টা করবে আর সুনন্দা ভয়ে কুঁকড়ে থাকবে। সুনন্দা আজ অবধি কোনো খারাপ কাজ করেছে? কাউকে বাজে কথা বলেছে? ওদের ফ্যামিলিতে কেউ কোনোদিনও কোনো মহিলার সঙ্গে এমন মিসবিহেভ করেছে? বরাবর সবাই সুনন্দার ফ্যামিলিকে রেসপেক্ট করে। ওর মা বাবা মাসি পিসি সকলেরই সম্মান আছে সোসাইটিতে। আজ অবধি কেউ ওদের সঙ্গে ফালতু মস্করা করার সুযোগ পায়নি। তবে সুনন্দা কেন চুপচাপ মেনে নেবে ওই ইতরের ইতরামি? রক্ত গরম হলো সুনন্দার। রক্তকোষে ছুটছে প্রতিবাদের কণা। শিরায় শিরায় সাহসের অণু ছুটতে শুরু করেছে। পকেট থেকে মোবাইল বের করলো, কল করলো হিমাদ্রিকে। আমি রেডি, অল দ্য বেস্ট, ফোনের ওপ্রান্ত থেকে বলল হিমাদ্রি। দিলীপের চেম্বারের কাঁচের দরজা ঠেলে ঢুকলো সুনন্দা। গুড আফটারনুন আঙ্কেল। গদিওয়ালা চেয়ারে ঠেলান দিল দিলীপ। আরে কাম কাম সুনন্দা, বাট ডোন্ট কল মি আঙ্কেল, কল মি দিলীপ। কিন্তু আপনি তো মেঘনার কাকা, আর মেঘনা আমার স্কুলের বন্ধু, তাই সেই সূত্রে আমি আপনাকে আঙ্কেল বলছিলাম। দিলীপ টেবিলের উপর ঝুঁকলো, কাঁচ পাতা টেবিলের উপর দুহাত জড়ো করে রাখলো। লিসেন সুইট হার্ট, মেঘনার সঙ্গে আমার যা রিলেশন সেটা কি আর তোমার সঙ্গে হতে পারে? তোমার সঙ্গে রিলেশনটা অন্যরকম বলেই না আমি তোমাকে এতটা হেল্প করি। তবু বয়সে বড় একজনকে নাম ধরে ডাকি কি করে? হা হা হা, হেসে উঠল দিলীপ। প্রেমের কোনো এজ ব্যারিয়ার হয় না ডার্লিং। তোমাকে ফার্স্ট দিন থেকে ভালো লেগেছিল বলে আমি কোম্পানিকে তোমার নাম রেকমেন্ড করি ফর ইওর প্রমোশন। কিন্তু তখন তো আপনি বলেছিলেন আমি ডিজার্ভ করি, আর আমি আমার কাজটা করার জন্য কারো হেল্প চাই না। মাছি তাড়ানোর ভঙ্গিতে হাত নাড়ালো দিলীপ। ওসব কথা ছাড়ো, কাজের কথাই এসো। উন্নতি করতে হলে সকলেরই একজন খুঁটি চাই। একটা ছাতার দরকার পড়ে, সেই ছাতাটা তুমি পেয়ে গেছো। এখন সোজাসুজি কথাই এসো। তা হলো আমি মানুষটা বিনা শর্তে কারোর জন্য কিছু করি না। তোমার জন্য আমি করব, আর তুমি আমার জন্য। সে তো নিশ্চয়ই, আমিও রাজি আছি। বলুন না কি কি করতে হবে? দিলীপ ওর গদিওয়ালা চেয়ার ছেড়ে উঠে এসেছে, বসলো সুনন্দার পাশের চেয়ারে। সুনন্দা ঘুরে বসলো, ওর হাত দুটো নিজের হাতে নিয়েছে দিলীপ। আমি তোমাকে চাই। সেটা কি করে সম্ভব? আপনার তো ওয়াইফ আছে। উফ, কার নাম নিচ্ছ? আমার পুরো দিন খারাপ হয়ে যায় ওই পুরনো ফার্নিচারগুলোর কথা শুনলে। ওকে বাদ দাও, শুধু তুমি আর আমি। ওকে, কিন্তু কিন্তু কি? আপনার ছেলে যদি জানে? টু হেল উইথ ছেলে, বাদ দাও ওদের। আমি তোমাকে পেতে চাই। বলো রেডি? আমি সব অ্যারেঞ্জমেন্ট করে দেব, হোটেল বুকিং সব। তোমার প্রমোশনেরও কোনো চিন্তা করতে হবে না।
তুমি কোম্পানির চূড়ায় উঠে যাবে, বিনিময়ে আমি তোমাকে চাই। ইউ মিন টু সে ফিজিক্যাল রিলেশন? ইউ আর অ্যাডাল্ট, নিশ্চয়ই বুঝতে পারছো আমার ডিম্যান্ড। আমাকে খুশি করো, আমি তোমাকে খুশি করে দেব। দিলীপের হাত এবার ঘুরছে সুনন্দার থাইতে। জিন্সের উপর ওর হাতের স্পর্শ মনে হচ্ছিল কোনো নোংরা রোগে সংক্রমণ ছড়ানো পোকা বইছে ওর থাইয়ের উপর দিয়ে। দিলীপের হাতটা সরিয়ে দিল সুনন্দা। উঠে দাঁড়ালো। আমি রেডি, তবে আপনি কতটা রেডি তা জানি না। কামাশক্ত চোখে তাকালো দিলীপ, বিশ্রীভাবে হাসল, দাঁতগুলোতে হিংস্রতার ঝলক। নটি গার্ল। ঠোঁট বেঁকিয়ে হাসল সুনন্দা। গট গট করে বেরিয়ে এলো কেবিন থেকে। সারা শরীর রাগে কাঁপছে। মাথায় হাত দিয়ে বসে পড়েছে নিজের ডেস্কে। মেশিন খুলে মন দিল ডেটা এন্ট্রিতে। অফিস থেকে বেরোতে বেরোতে 7টা বাজলো। অফিস থেকে সোজা পৌঁছলো বিবেকদের বাড়িতে। পুরো রেকর্ডিংটা দেখলো বিবেক। ভেরি গুড, এবার রাত জেগে এটাকে সিডিতে তোলা আমার কাজ। তারপর? কৌতূহলী হলো সুনন্দা। তারপর কাল তুমি যেমনটা বললে, মানে তোমাদের অফিস প্রেজেন্টেশন আছে না আগামীকাল? নতুন স্কিম লঞ্চ হয়েছে, সেই নিয়ে একটা মিটিং আছে তো। মাথা দোলালো সুনন্দা। তুমি তো কাল থেকে জানতে চাইছিলে কোনো মিটিং আছে কি না, সবাই একসঙ্গে হবে কি না। কিন্তু এতে আমি কি করব? হিমাদ্রিও ঢুকলো। হাতের প্লাস্টিক এগিয়ে দিল। গরম গরম ফিশ ফ্রাই আছে। বিবেক কম্পিউটারের মনিটর থেকে চোখ সরিয়ে তাকালো হিমাদ্রির দিকে। তোর বউ আজ ফাটিয়ে দিয়েছে। হিমাদ্রি চেয়ার টেনে বসলো কম্পিউটারের সামনে। ভিডিও চলছে। হিমাদ্রির মুখটা গম্ভীর হয়ে আসছিল। এখন কিন্তু মাথা ঠান্ডা রাখার সময়, রেগে গিয়ে উল্টোপাল্টা কাজ করলে সব প্ল্যান ভেস্তে যাবে, বলল বিবেক। মনে হচ্ছে শুয়োরটাকে জুতো খুলে পেটাই। গর্জে উঠল হিমাদ্রি। রিল্যাক্স, ওর চামড়া ছাড়াবে সোসাইটি আর ওর বাড়ির লোক। সুনন্দা ফিশ ফ্রাইগুলো ঠোঙা থেকে বের করে বিবেকদের দেওয়াল আলমারিতে সাজানো চীনামাটির প্লেট বের করে তাতে সাজালো। ছোট পাউচ থেকে সস কাসুন্দি ঢাললো প্লেটের কোণে। প্লেট এগিয়ে দিল বিবেক আর হিমাদ্রির সামনে। তোমার প্ল্যানটা বলো দেখি। কাসুন্দি মাখিয়ে ফিশ ফ্রাইতে কামড় বসালো বিবেক। তোমাদের অফিসের প্রেজেন্টেশন যেখানে শো করা হবে তার সিডিটা বদলে তোমার এই সিডিটা রাখতে হবে। নাম্বার 1, আমি এই সিডির 3টে কপি বের করব। বাকি রইল 2টো। একটা যাবে দিলীপ বোসের ছেলের ক্লাবে, আর একটা যাবে মিসেস বোসের কিটি পার্টিতে। আর মোবাইল থেকে এটা সেই গ্রুপে পোস্ট করা হবে যেসব গ্রুপে দিলীপ অ্যাক্টিভ মেম্বার। কিন্তু এতে সুনন্দার নামটাও তো আসবে, বলল হিমাদ্রি। প্রতিবাদ করতে গেলে প্রতিবাদীর নাম তো আসবেই। কিন্তু? কিসের কিন্তু? ভিডিওতে কি দেখা যাচ্ছে নাকি সুনন্দাকে? তবু আমার। হিমাদ্রিকে থামালো সুনন্দা। আর কিন্তু না হিমাদ্রি, লোকটার বন্ধ ঘরে মেয়েদের নগ্ন করার শখ না? ওকে সমাজের সামনে নগ্ন হতে দাও, তবে না হবে আসল বিচার। অফিসে সেমিনার হলে সুনন্দা সিডি বদলে দিয়ে চুপচাপ বসেছিল চেয়ারে। প্রেজেন্টেশন শুরু করলো পল্লব যোশী। 2 লাইন নতুন স্কিম নিয়ে বলার পর চালিয়ে দিয়েছে ডিভিডির। পর্দায় ফুটে উঠল দিলীপের মুখ। সবাই স্তব্ধ, হকচকিয়ে দেখছে পর্দার চলমান দৃশ্য। দিলীপ চেয়ার ছেড়ে উঠে এসে বলছে ওর মনের অভিলাষ। হলময় গুঞ্জন। সবাই তাকাচ্ছে দিলীপের দিকে। দিলীপ চেঁচিয়ে উঠল, এসব কি হচ্ছে? কার কারসাজি? বন্ধ করো, বন্ধ করো এগুলো। চোখ ছোট করে দেখল সুনন্দাকে। খ্যাপা কুকুরের মতো খেঁকিয়ে উঠল, তোমায় দেখে নেব আমি। হন হন করে বেরিয়ে গেল হল থেকে। ওর পিছন পিছন বেরিয়ে এলো সুনন্দা। কাকা শুনবেন? ঘুরে দাঁড়ালো দিলীপ। হিংস্র চোখে এগিয়ে এলো সুনন্দার দিকে। আক্রোশের হাত এগিয়ে আসছিল সুনন্দার দিকে। সুনন্দা ওর পয়েন্টে ঢিলে জোর লাথি কষালো দিলীপের পায়ে। পা মুড়ে মুখ বিকৃত করল দিলীপ। এটা তো ট্রেলার ছিল, ফুল মুভি তো এখনো বাকি কাকা। কথাগুলো বলার সময় সুনন্দার গলার স্বর কাঁপল না। কি বলতে চাইছো তুমি? মোবাইল বেজে উঠল দিলীপের। বুক পকেট থেকে ফোন বের করে দেখে নিল নাম্বার। ফোন কানে চাপল। অর্জুন, আই কল ইউ লেটার বেটা, বলল দিলীপ। তারপরই বদলে গেল মুখের ভাব। ক্রমশ বাড়ছে মুখের ভাঙাচোরা। ফোন কানে চেপে দরদর করে ঘামছে দিলীপ। ফোন রেখে রক্ত চোখে তাকালো সুনন্দার দিকে। ইউ বিস
কি বলেছো আমার ছেলেকে? পিছন থেকে কড়া গলায় এগিয়ে এলেন কোম্পানির সিইও মিস্টার সিংঘানিয়া। সাবধান দিলীপ, কোম্পানি তোমার এগেনস্টে কেস করবে। কোম্পানির এমপ্লয়িকে মলেস্ট করার চার্জ আছে তোমার এগেনস্টে। অফিসের বাকি কলিগরা দিলীপের দিকে তাকিয়ে ওদের দৃষ্টির ঘেন্না ছুঁড়ে চলে গেল। সুনন্দা সোজাসুজি তাকালো দিলীপের দিকে। মাথা গরম হলেই মেয়েদের খুব ইজিলি বেশ্যা বলা যায় না? কিন্তু কাকা, জ্যাঠা হয়ে যাওয়ার পরও হাঁটুর বয়সী মেয়েদের সঙ্গে যারা বাদামি করতে আসে তাদের কি বিশেষণ দেওয়া যায় বলুন তো? হালকা হেসে সুনন্দা বলল, আপনারা হলেন গিয়ে সব বিশেষণের ঊর্ধ্বে। সরি, ঊর্ধ্বে বলবো না নিম্নে ঠিক বুঝে উঠতে পারছি না। তবে এইটাই বলা যায়, আপনারা পাতে ফেলার নয়। মানে খেতে বসে অতি তুচ্ছ খাদ্যও গলাধকরণ করা যায়, কিন্তু কেউ খেতে বসে পাতে কি আর হাগামতা নিয়ে বসা যায়? আপনারা হলেন সেই গোত্রের, কপ থুতু মল মূত্র গোছের। সুনন্দার কথা শেষ হতে না হতেই মোবাইল বেজে উঠল দিলীপের। ক্লান্ত হাতে মোবাইল বের করলো, বন্ধ করলো ফোন। হাসলো সুনন্দা। এই তো শুরু, দেখুন আর কাকে কাকে আপনার মনের বাসনার ব্যাখ্যা দিতে হয়। দিলীপ মাথা নিচু করে দাঁড়িয়ে, মুখ চুন হয়ে গেছে। হিমাদ্রিও চলে এসেছে অফিসে। সুনন্দার পাশে এসে দাঁড়ালো। এই লোকটাকে কাকা বলে রেসপেক্ট দিতিস? মুখ বেঁকালো সুনন্দা। মেঘনাকেও পাঠিয়েছি এক কপি। মুখ তুলে তাকালো দিলীপ, আবার মুখ নামিয়ে নিয়েছে। সুনন্দার কাঁধে হাত রাখলো হিমাদ্রি। ওয়েল ডান, তোর কোম্পানি তোর জন্য উকিল হায়ার করবে। লম্বা জেলে যাবে লোকটা। তবে বয়স হয়েছে তো, দেখ তার আগে টসকে না যায়। খিকখিক করে হাসলো হিমাদ্রি। সুনন্দা হাঁটা দিল হিমাদ্রির সঙ্গে। পিছনে মুখ নামিয়ে দাঁড়িয়ে রয়েছে দিলীপ। সুনন্দা আর হিমাদ্রি হাঁটছে পাশাপাশি। সুনন্দা চিলতে হাসলো হিমাদ্রির দিকে তাকিয়ে। বুকটা পাখির পালকের মতন হালকা লাগছে। সেদিনের সন্ধ্যের গ্লানি, ক্ষোভ, ঘেন্না, নিজের নিরপয়াতের উপর লজ্জা, সব মিলেমিশে যে অস্বস্তি বইছিল সারা শরীর জুড়ে, তা উধাও। সারা শরীরে এখন উত্তেজনা, নিজেকে শক্তভাবে দাঁড় করাবার আনন্দ। সুনন্দা বস্তু নয়, ওর মধ্যে লুকিয়ে আছে শক্তি। রক্তের ভিতর সাহস আর বিশ্বাসের অনুঘর্ষণে সুনন্দা নতুন করে তৈরি হলো। নিজেকে মজবুত মনে হচ্ছে সুনন্দা পারে। সুনন্দারা পারবে এই ঘৃণিত বস্তুগুলোকে সমাজের বুক থেকে উৎখাত করতে। সুনন্দা হারেনি, সুনন্দারা কেউ হারবে না। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।